এই তো এই তো সেই পথ। আর একটু গেলেই আমি যথাস্থানে পৌঁছতে পারবো। এই তো এই তো সেই ঘর। হে ভগবান, তুমি আমার সহায় থেকো। আমি যেই লক্ষ্যে এখানে এসেছি সে আমার উদ্দেশ্য যেন পূরণ হয়। আপনি? আমি সুদূর হিমানি গ্রাম থেকে আসছি। পথশ্রমে বড়ই ক্লান্ত আমি। যদি আজকের রাতটা আশ্রয় মিলত। নিশ্চয় নিশ্চয়, এই কুটির তো আমি সকলের জন্যই নির্মাণ করেছি। আপনি আসুন, এসে বিশ্রাম নিন। এই জঙ্গলের মধ্যে আমি আর কোনো আশ্রয় দেখতে পেলাম না। এই কুটিরে আলো জ্বলতে দেখেই বুঝলাম এখানে হয়তো কেউ রয়েছে। ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। আরে ধন্যবাদ কিসের? আমি এখানে সাধনা করি। শিষ্যরা মিলে এই কুটির নির্মাণ করে দিয়েছে, নইলে আমি গাছের নিচে থাকতেই অভ্যস্ত। এই কে আছিস? সাধু বাবার থাকার ব্যবস্থা করে দে। আগে যথা আজ্ঞে মা। কিছুক্ষণের মধ্যেই কুটিরের সকলে নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। হঠাৎই সাধিকার ঘুম ভেঙে গেল। তার যেন মনে হলো কেউ তার চুল ধরে টানছে। সে চিৎকার করে উঠল, চোর চোর, কে আছিস? চোর চোর চোর, কে আছিস? চোর! কিন্তু শিষ্যরা মুহূর্তের মধ্যেই তাকে ধরে ফেলল। কিন্তু আশ্চর্য হয়ে দেখল এটা যে সেই সাধু বাবা। ছি 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 ছি, আমি তোমাকে আশ্রয় দিলাম আর তুমি আমার চুল ছিঁড়তে যাচ্ছিলে? এ কি ধরনের আচরণ তোমার? আমি বাধ্য হয়ে এই কাজ করছি, বিশ্বাস করুন। এর পিছনে এক মহৎ চুপ করো। এই তোমাদের মতো ভণ্ড সাধুদের জন্যই সমাজে সকলের সম্মান নষ্ট হয়। বলো বলো, কি উদ্দেশ্যে তুমি এখানে এসেছিলে? বলো। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন মা। নিশ্চয়ই ও সাধুর বেশে কোনো শয়তান, নইলে এই মাঝরাতে কেউ কি এমন আচরণ করে? আপনি এক্ষুনি ওকে কঠিন শাস্তি দিন। একদম ঠিক বলেছিস। আজকে আমার সাথে এইসব করেছে, কাল হয়তো কোনো সাধারণ মানুষের সাথে করবে। না না, একে উচিত শিক্ষা দিতেই হবে। দয়া করে আমার কথাটি একটিবার শুনুন। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি তো নিজেই নিজের আচরণে লজ্জিত, কিন্তু কি করব, এটা করতে বাধ্য হয়েছি আমি। তুমি কি বলছো তুমি জানো? মাঝরাতে তুমি আমার চুল ছিঁড়ে নিচ্ছিলে, আর এখন বলছো এতে কারো কল্যাণ নিহিত রয়েছে? আমি একদম সঠিক কথা বলছি, বিশ্বাস করুন। আমার অহংকারের জন্য অনেক অপমান লাঞ্ছনা পেয়েছি, তাই এখন সেটাকে দূর করার চেষ্টা করছি। আমি যে কিছুই বুঝতে পারছি না, একটু স্পষ্টভাবে বলবে? এই ঘটনার পিছনে রয়েছে এক দীর্ঘ কাহিনী। আমি হিমালয়ের কোলে বসে বেশ কিছুদিন সাধনা করে সিদ্ধি লাভ করি। কিছু তন্ত্রবিদ্যার সাথে সাথে সামান্য কিছু শক্তি লাভ করে হয়তো নিজের প্রতি মাত্রাতিরিক্ত অন্ধবিশ্বাস জন্ম নিয়েছিল। আর সেই আত্মবিশ্বাস যে কখন অহংকারের রূপ ধারণ করলো সেটা বুঝতেই পারিনি। লোকমহলে আমি নিজেই নিজের সুখ্যাতি করে বেড়াতাম। সেই সুবাদে বেশ কিছু শিষ্য হয়েছিল। সেইবার আমার এক শিষ্য রাজেনের বাড়িতে তাদেরকে আমন্ত্রণে গিয়েছি। আগেও বেশ কয়েকবার তাদের বাড়িতে গিয়েছি। রাজেনের ছোট মেয়ে নীরা সেখানে গেলেই আমার সেবা করত, কিন্তু সেবার গিয়ে তাকে দেখতে পেলুম না। বাবা, এতদিন পরে আপনি পায়ের ধুলো দিলেন। আমি আর রেণু যে কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না আপনাকে। হ্যাঁ বাবা, এইবার আমাদের বাড়িতে কিছুদিন থাকতে হবে। আমরা আপনার সেবা করে জীবন ধন্য করতে চাই। সে না হয় ঠিক আছে, কিন্তু নীরামাকে তো দেখছি না। সে কোথায়?
অন্য সময় আমি এলেই সে তো এগিয়ে আসে। আসলে নীরা ভালো নেই বাবা, মেয়েটা যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। আমি ওকে বলেছিলাম এই বিপদের দিনে আপনাকে ডাকতে, কিন্তু ও বারণ করলো। নীরা ভালো নেই মানে? তোমার কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না রাজেন। বিষয়টা কি? কি হয়েছে নীরা মায়ের? কি হয়েছে যদি জানতাম তাহলে তো এই নিবারণের উপায় বের করতে পারতাম বাবা। সে কি? কোথায় সে? আমি এক্ষুনি তাকে একবার দেখতে চাই। না না বাবা, আমরা আপনাকে কিছুতেই তার কাছে যেতে দিতে পারবো না। কিন্তু কেন? তার আচরণ একদম পাল্টে গেছে বাবা। দিনরাত কেমন অদ্ভুত স্বরে কথা বলে, যেন অদৃশ্য কারোর সাথে কথা বলে। জানি না আমার মেয়েটার উপর কার নজর পড়লো, আমি সত্যি জানি না। ফুটফুটে মেয়েটা আমার দিন দিন শুকিয়ে যাচ্ছে। আমাকে এক্ষুনি একটিবার নীরার কাছে নিয়ে চলো। না না না, আমাকে বাধা দিয়ে কোনো লাভ নেই। আমি হিমালয়ের গুহায় তপস্যা করেছি। এই পৃথিবীতে এমন কিছু নেই যা আমার কাছে বশ মানবে না। চলো। কিন্তু তখন ঘরের ভেতর থেকে যার আওয়াজ ভেসে আসছিল তাও সে যে কোনো জীবিত মানুষের নয় তা বলে দিতে হয় না। চৌহদ্দির মধ্যে আসার সাহস দেখায় কে রে? দেখলেন দেখলেন বাবা, আজ প্রায় 10 দিন হয়ে গেল মেয়েটা এইভাবে ঘরের মধ্যে রয়েছে। আর এত সাহস আমার ঘরের চৌহদ্দির মধ্যে আসার সাহস দেখায় কে রে? কে রে বেজন্মা? কে এসেছিস? তোকে আমি ছাড়, আমাকে ছাড় বলছি। না, আমাকে ছাড়। এ কি? নীরার ভেতর থেকে 2 রকমের কণ্ঠস্বর শোনা যাচ্ছে কেন? আর রাজেন, তোমরা ওকে ওকে এইভাবে বেঁধে রেখেছো কেন? না হলে যে ও দরজা ভেঙে বেরিয়ে আসছিল, আর আর তারপরে রুদ্রমূর্তি ধারণ করে আমাদের দিকে যা হাতের সামনে পায়ে ছুঁড়ে মারে। সেদিন তো আমি খাবার দিতে গেছিলাম বলে আমাকে এত জোরে ঠেলেছিল যে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে আমার কপাল কেটে গেছিল বাবা। এছাড়া নিজের উপরে অত্যাচার তো আছেই, কখনো চুল ছিঁড়ছে, কখনো নিজেই নিজেকে কামড়ে রক্ত বের করছে। উফ, মেয়েটির ওই অবস্থা যেন চোখে দেখা যায় না। কে